ইউনিয়ন পরিষদ নির্বাচনের টেকনাফ ও মঠবাড়িয়ায় পরিস্থিতি অনুকূলে না থাকায় গুলি করতে বাধ্য হয় বিজিবি, বললেন মহাপরিচালক। পরিস্থিতি যদি বাধ্য করতে হবে, তার পরিণামে যদি তাদের কিছু হয়, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করলে এটা সঠিক হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সতর্ক থাকার পরামর্শ ইসির। এই সহিংসতা প্রচেষ্টা করেছিল কিছু কিছু জায়গায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সামনে আরো সতর্ক থাকবেন। পিরোজপুরের ঘটনায় অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, এলাকায় এখনো আতঙ্ক। কি কইবে কেডা, এই ভয়তেই বাড়িতে বাইরে না, মোটামুটি দেখতে আছি সারাদিন বাইরে নেই, তো রাত্র বাইরে নেই। পুলিশের ভয়তে কেউ ঘর থেকে বাইরে না, কিছু না, পুলিশ গুলি করে ডাইরেক্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছেন রঞ্জন শুভ্র এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না ব্যাংক জালিয়াতির ঘটনা। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগে সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। ভোগান্তি এড়িয়ে যথাসময়ে শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। চলতি মাসের শেষ সপ্তাহেই উদ্বোধন হবে একাংশ। এবং ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পিরোজপুরের মঠবাড়িয়া ও টেকনাফের সাবরাঙে বিজিবি বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে দাবি করেছেন মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে পিলখানায় সদর দপ্তরে প্রত্যন্ত অঞ্চলের বিজিবি সদস্যদের জন্য মোবাইলে চিকিৎসা পরামর্শ প্রোগ্রামের উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক একথা বলেন। গত 22 এপ্রিল পিরোজপুরের মঠবাড়িয়া ও টেকনাফের সাবরাঙে বিজিবির গুলিতে 2 জন নিহত হন। বিজিবি মহাপরিচালক দাবি করছেন দুটি জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি আরও দাবি করেন, দুক্ষেত্রেই গুলি করার আগে ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমতি নেওয়া হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতেও বিজিবি একই ধরনের পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। এটা কোনো ইচ্ছাকৃত কোনো কিছু না, দায়িত্ব পালনের সময় এবং যেই প্রসিডিওরগুলো হলো, স্টেপগুলো ফলো করার, প্রত্যেকটা স্টেপ হলো নিরাপত্তা বাহিনী অনুসরণ করেছে। পরিস্থিতি যদি বাধ্য করে আমাদের কাছে, তো যে তখন তো আমাদেরকে এই ধরনের হয়তো করতে হবে। যেই কোনো জায়গার আইন শৃঙ্খলা রক্ষা করা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই উপরে হলো কিন্তু এটা বর্তায় না, স্থানীয় জনগণের উপরেও কিন্তু বর্তায়। আমার কথা হলো, যদি কোনো একটা পক্ষ যদি অসহযোগিতা করে এবং তার পরিণামে যদি তাদের কিছু হয়, আমার মনে হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করলে এটা সঠিক হবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা দুঃখজনক উল্লেখ করে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে। সকালে চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ফলাফল ঘোষণার পূর্ব দিক দিয়ে ঘটনা যে ঘটেছে, সেখানে এর থেকে আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে সামনে। যেন এই জন্যই তো 2 দিন পূর্বে এবং নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরের দিনে কেন মোতায়েন করা হয়, কারণ যে কোনো দিক থেকে অসতর্কভাবে বা অসতর্ক অবস্থা হলেই বিপদ আসতে পারে। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অজ্ঞাতনামা 12 শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
গতরাতে সাফা মহাবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত আর্মড পুলিশের এসআই সানোয়ার আলী বাদী হয়ে এ মামলা করেন। ভোট কেন্দ্রে পুলিশ ও বিজিবির গুলিতে ৫ জন নিহতের ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২২ মার্চ প্রথম দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা গ্রামে ৫ জন নিহতের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাটবাজার, চায়ের দোকান সবকিছুই একেবারে ফাঁকা। মামলা ও হয়রানির ভয়ে ঘর থেকে বের হচ্ছে না স্থানীয়রা। আতঙ্ক লাগিয়ে গেছে মানুষের, কারণ তো এই ভয় কি জিগেই ভয়, হ্যাঁ কি কমবে কি কইবে কেডা, এই ভয়তেই বাড়িতে বাইরে না মানুষ। থমথমে অবস্থা চলতেছে, ঠিক আছে। তারপরে মনে করেন এই পুলিশের ভয়তে কেউ ঘর থেকে বাইরে না। শুনি নাকি বিজিবি না পুলিশ না কারা বলে গোলাগুলি করছে, এই কারণে মানুষের একটা ভয় জমে গেছে। ৫-৭ জন লোক নাকি শুনি বলে ফিল্ডে মারা পাইছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে, আপনাদের কোনো ক্ষতি হবে না। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অজ্ঞাতনামা ১২ শতাধিক গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ব্যালট বাক্স ছিনতাই, গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটকে কুপিয়ে আহত করা সহ বিভিন্ন অভিযোগ করা হয়। ইসমাত জাহান, সময় সংবাদ। দেশের উন্নয়নে যারাই অবদান রাখবে তাদেরই সম্মানিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসেবে নৌবাহিনীকে স্বাধীনতা পদক প্রদান শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতেই সরকার কাজ করে যাচ্ছে। এর আগে সকাল 10:30টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মরহুম মৌলভী আসমাত আলী খান, বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, হাসান ইমাম, রেজওয়ানা চৌধুরী বন্যা, নির্মলেন্দু গুণ সহ অন্যান্যদের হাতে পদক তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার পদক তুলে দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এখন আমাদের সকলের কর্তব্য এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এবং সেই ক্ষেত্রে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আমি আহ্বান জানাই। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, কাজে এই স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছায়। এখনো গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে অনেকেই আছেন, তাদের খবরও হয়তো আমরা পাই না, যে যেখানে সামাজিক উন্নয়নে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে বা দেশের সাংস্কৃতিক জগতে, সাহিত্য জগতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। আমরা যেন তাদেরকে সম্মান করতে পারি, সেই তথ্যগুলো আমাদের জানা একান্তভাবে দরকার। এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের কামনা। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। দুপুরের সময় আরো থাকছে। বারবার বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ে প্রতিষ্ঠানটির কেউ জড়িত কিনা তদন্ত করবে পুলিশ, জানালেন ডিএমপি কমিশনার। এবং কুমিল্লায় কলেজ ছাত্রের তনু হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। আর্থিক খাতে একের পর এক অর্থ লোপাটের ঘটনায় প্রশ্ন উঠেছে ব্যাংকিং খাতের নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, হলমার্ক কিংবা বিসমিল্লাহ গ্রুপের ব্যাংক জালিয়াতির মতো বিভিন্ন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেড়েই চলেছে এ ধরনের অপকর্ম। এমন ঘটনা প্রতিরোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং খাতে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার জরুরি বলে মনে করেন সাবেক ব্যাংকাররা। আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব। মিথ্যা তথ্য ব্যবহার করে ব্যাংক হিসাব খুলে অর্থ লোপাট থেকে শুরু করে গ্রাহকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে এটিএম কার্ড জালিয়াতি, দেশের আর্থিক খাতে একের পর এক ঘটছে এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাকের রহস্যের জট খোলার আগেই প্রকাশিত হলো রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আরও একটি প্রতারণার ঘটনায় কোটি টাকা লোপাটের তথ্য।
আর এসব ঘটনায় প্রতিবারই উঠে এসেছে ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার খবর। তাই ব্যাংকারদের কর্মক্ষেত্রে নৈতিকতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি দায়ী করা হচ্ছে ব্যাংক ব্যবস্থায় প্রতারণা ঠেকানোর পদ্ধতি ও অবকাঠামো নিয়ে। বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে, তারপরে জনতা ব্যাংকে ঘটেছে, এই জিনিসগুলি কিন্তু আগে আমরা খুব একটা ভেবে দেখিনি এবং জানা বোঝার বাইরেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। মানুষ তার কষ্টার্জিত সম্পদ আমাদের কাছে এফডিআর ডিপোজিট রাখে, এখানে এই জিনিসটি কাম্য না। সোনালী ব্যাংকে যখন হলমার্কের ঘটনা হয়, বিশ্ব ব্যাংকের পর্যালোচনা কিন্তু উঠে এসেছে দুর্বল এমআইএস। কেন জানতে পারলো না কেউ কোন ব্যাংকে লোন বাড়ছে, কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলছে। লিডারশিপে যারা আছে তাদের মাঝেও কিন্তু জবাবদিহিতার অভাব আছে, ইভেন সততার অভাব আছে। দুর্বল অবকাঠামো আর বিচারের দীর্ঘসূত্রিতা বা বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলেও মন্তব্য বিশ্লেষকদের। যারা দোষী তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই, আমরা আইনের ফাঁক ফোকর দিয়ে লোকে বেরিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের রিনিউয়ালের জন্য গ্রাহকরা চেষ্টা করছে। এগুলো তো উত্তর দিয়ে দিবে আপনাকে যে এই দেশে কেন্দ্রীয় ব্যাংকে এই ধরনের ব্রিচ অফ কমান্ড হতে পারে, ব্রিচ অফ কন্ট্রোল হতে পারে। আই এম নট এট অল সারপ্রাইজড। নৈতিকতাটা কিন্তু আমরা অনেক জায়গাগুলিতে দেখছি, শিশু হত্যা করা হলো, পুলিশের মধ্যে ছিনতাই ডাকাতির মতো ঘটনা দেখছি, শিক্ষকরা নকলে সাহায্য করছে, দুই একজন খারাপ কাজ করছে, এদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। এ থেকে উত্তরণে ব্যাংক জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সমাপ্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যাংকিং খাত গড়ার পরামর্শ দিলেন বিশ্লেষকরা। আর তা করা না হলে ভবিষ্যতে আরো বড় জালিয়াতির আশঙ্কা করছেন তারা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম ওং আগামী সপ্তাহে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে কিম ওং এর আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ আরো বলেন, অভিযোগ মেনে না নিয়ে সিনেটের সেশনে সবার সামনে নিজের বক্তব্য উপস্থাপন করবেন কিম ওং। আগামী 29শে মার্চ সিনেটের শুনানিতে কিম ওং উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এদিকে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে কিমকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। এনবিআই এর কাছে কিম ওং এর ফোন, কম্পিউটার, এটিএম কার্ড এবং ব্যাংকিং লেনদেনের যাবতীয় সবকিছু জব্দের ওয়ারেন্ট রয়েছে। গেল সপ্তাহে সিনেটের শুনানিতে কিম ওং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপিন্সে পাচারের অভিযোগ ওঠে। অং চীনা নাগরিক হলেও প্রায় 40 বছর ধরে তিনি ফিলিপিন্সে বসবাস করছেন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী 31 মার্চ ধার্য করেছেন আদালত। সকালে রাজধানীর বকশীবাজারে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ আদেশ দেন। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে 1.5 ঘণ্টা ব্যাপী চলে বিচার কাজ। রাষ্ট্রপক্ষের সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে জেরা করে আসামি পক্ষের আইনজীবী। পাশাপাশি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলামের পক্ষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ নেতারা বলেছেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা বলেন, শেখ হাসিনার অর্জনকে ম্লান করতে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। এতদিন পর্যন্ত আমাদেরকে যে অবৈধ সরকার বলতো, কাউন্সিলে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্পষ্ট হয়েছে তিনি 19 সালে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই সরকার 2019 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এই কথাটা তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন। 21শে আগস্টের মতো কোনো হত্যাযজ্ঞ, 15ই আগস্টের মতো কোনো হত্যাযজ্ঞ বাংলাদেশের মানুষ আর হতে দেবে না। মানুষ এখন সচেতন। কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আপনারা বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তন করতে পারবেন না। যেই জামাত 71-এর ঘাতক, তাদের সঙ্গ ত্যাগ করুন এবং সৎ নিয়মতান্ত্রিক রাজনীতির পথ অনুসরণ করুন। আর না হয় আপনাদের বিএনপি নামক দলটির অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আবার কি শেখ হাসিনা হত্যা করতে চান? তা নাহলে কেন বললেন আপনি আগামী নির্বাচন শেখ হাসিনা বিহীন আপনি নির্বাচন করতে চান? তাকে মারার ষড়যন্ত্র করছেন কিনা সেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য জননেত্রী শেখ হাসিনার অর্জনকে
ম্লান করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করে সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেন্দ্র করে যত মানুষ নিহত হয়েছেন এবং এই নিহতের সাথে সরকার, সরকারের পেটুয়া দল এবং প্রশাসন যন্ত্র প্রত্যক্ষভাবে দায়ী। কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ভূমিকাই পালন করেননি। যারা নিহত হয়েছেন আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই মুহূর্তে আবারও এই সরকার, অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। ঢাকা থেকে ময়মনসিংহে ট্রেনের ভাড়া 200 টাকা, তবে টিকিট ছাড়া রেলের চেকার, টিটি বা টিকিট মাস্টারকে মাত্র 50 টাকা ধরিয়ে দিয়েও দিব্যি যাওয়া যায় এ পথ। শুনতে অবাক হলেও দেশের রেলপথে প্রতিদিন শত শত যাত্রী যাওয়া আসা করছেন এ পদ্ধতিতেই। এতে শুধু এক মাসেই এ খাত থেকে সরকারের লোকসান হচ্ছে প্রায় 200 কোটি টাকা। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ট্রেন আসা মাত্রই এমনিভাবে হাজারো যাত্রীর দেখা মেলে। ফলে সহজেই অনুমান করা যায় কি পরিমাণ যাত্রী থাকে এক একটি ট্রেনে। সিট পাওয়া তো দূরের কথা, ট্রেনের মধ্যে ঠিকমতো পা রাখারও জায়গা নেই। যাত্রীদের দাবি, আন্তনগর কিংবা লোকাল সব ট্রেনে এমন গাদাগাদি করে গন্তব্যে যেতে হয়। তার মানে দেশের রেলপথে যে যাত্রীর কোনো কমতি নেই তা স্পষ্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত যাত্রী থাকার পরও কেন প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে? অ্যাটেন্ডেন্ট চট্টগ্রামের থেকে এক একজনের 2-4 জন করে প্যাসেঞ্জার কন্ট্যাক্ট করে নিয়ে আসে। এয়ারপোর্টে এসে ওরা যারা নেমে যায় ওদের কাছ থেকে ওই যে যারা গার্ড আছে গার্ডের কাছ থেকে টিকিট নিয়ে নিয়ে ওদেরকে দেয়। সরকার যাদেরকে দিয়েই ম্যানেজমেন্টটা করছে তাদের মধ্যে কাপলা আছে। অনেক সময় দেখা গেছে যে রিসিট না দিয়েই টাকা নিয়ে যাচ্ছে। এইরকম ভিড় থাকলে পরে কেউ টিকিট কাটে না। কেন টিকিট কাটবো? আমি যদি 10 টাকা দিয়ে যেতে পারি 50 টাকার ভাড়া, আমি কেন টিকিটটা কাটবো? বেশিরভাগ সময় টিকিটে পাই না। টিকিট চেক করার কোনো লোক কোনো বগিতে আসে না। পরিসংখ্যানে দেখা যায় ভর্তুকি কমাতে 2012 সালে ক্ষেত্রবিশেষে 50 থেকে 110% ভাড়া বাড়ালেও লোকসান থেকে বের হতে পারেনি রেল বিভাগ। সবশেষ গত অর্থ বছরেও 900 কোটি টাকা লোকসান হয়েছে এই খাত থেকে। বিশেষজ্ঞদের মতে রেলকে লাভজনক করতে শুধু যাত্রী নয়, বাড়াতে হবে পণ্য পরিবহন, উদ্ধার করতে হবে বেহাত হওয়া রেলের জমিও। 22 লক্ষ থেকে 25 লক্ষ কন্টেনারের মধ্যে বেশিরভাগই আসতেছে হলো সড়ক পথে। সবচেয়ে বড় ইনকামটা আসার কথা ছিল কিন্তু এই কন্টেনার পরিবহনের মাধ্যমে। প্রায় 4,500 একর জমি অন্য দখল করে শয়ে কোটির মালিক হচ্ছে। এই মালিকটা কি রেল হতে পারত না? তবে পুরনোদের উপর দোষ চাপিয়ে কর্তৃপক্ষ বলছেন, রেলকে বাঁচাতে এগিয়ে আসতে হবে সাধারণ নাগরিকদেরই। একটা স্টেশনকে প্রোটেকশন দিতে গেলে চারিদিকে বাউন্ডারি ওয়াল ফেন্সিং করে বিরাট একটা খরচের বিষয় আছে। কালচার পরিবর্তন করতে হবে। টিকিট কেটে উঠলে টিটিটিসির আর দৌড়াতে থাকবে না। রেলের আধুনিকায়ন ছাড়া কখনোই একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই রেলে দক্ষ জনবল নিয়োগ দিয়ে সবার আগে এই বিভাগকে দুর্নীতিমুক্ত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোগান্তি এড়িয়ে ঠিক সময়ে কাজ শেষ করতে মধ্যরাতেও চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। দিন আর রাত এই 2 শিফটে ভাগ হয়ে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। দিনে হালকা কাজ হলেও ফ্লাইওভারের ভারী কাজগুলো হচ্ছে মূলত রাতে। মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্প এলাকা ঘুরে রাতের এই নির্মাণযোগ্য নিয়ে রিপোর্ট করেছেন তাফসির বাবু। মধ্যরাতে পুরো শহর যখন ঘুমিয়ে তখনই যেন জেগে ওঠে মগবাজার মৌচাক ফ্লাইওভার এলাকা। রাতের নীরবতা ভেঙে ভারী যন্ত্রপাতির আনাগোনা আর কর্মীদের হাঁকডাকে সরব হয়ে ওঠে এখানকার পরিবেশ। বড় বড় ট্রাক ও লরিতে করে একের পর এক আনা হয় ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী। তারপর ক্রেন দিয়ে টেনে পিলারের উপর উঠিয়ে শুরু হয় ফ্লাইওভারের সেগমেন্ট জোড়া দেওয়ার কাজ। এ সময় যন্ত্রের সঙ্গে সঙ্গে হাত মেলান নির্মাণ শ্রমিকরাও। ফ্লাইওভারের সাইট ইঞ্জিনিয়ার জানালেন, রাস্তার চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়ম অনুযায়ী রাতের বেলাতেই ভারী কাজগুলো সেরে নিতে হয় তাদের। রাতের বেলা মানুষের যানজটটা কম থাকে, যার ফলে লিফটিং শিফটিং এর কাজগুলো বেশি করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্মাণ কর্মীরা 2 ভাগে ভাগ হয়ে 2 শিফটে কাজ করেন। রাতের শিফট
রাত 8টায় শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। রাতের বেলা কাজ করতে হলেও একে স্বাভাবিকভাবেই নিয়েছেন শ্রমিকরা। আমরা রাত্রের বেলা আসি, একসাথে সবাই কাজ করি। আমাদের রাতে কাজ করার সমস্যা না, আমরা দিনের বেলা সারাদিন ঘুমাই, রাত্রে কাজ করি। প্রকল্প পরিচালক জানিয়েছেন, মধ্যরাতের আগ পর্যন্ত রাস্তায় যানবাহনের আধিক্য থাকায় এবং ভোরের আগেই পুনরায় রাস্তায় যান চলাচল বেড়ে যাওয়ায় রাতের বেলাতেও অল্প সময়েই কাজ সারতে হয় তাদের। 11:30টার পরে এটা মুভ করে আমরা অন স্পট নিয়ে যাই, পরবর্তীতে লঞ্চিং গ্যান্ট্রি দিয়ে ওই ট্রেলার থেকে সরাসরি এই ছাদটা আমরা উপরে জোড়া লাগাই, এবং সেটা আবার ধরেন ম্যাক্সিমাম আপ টু 6 or sometimes it is 6:30 we can continue. তিনি জানান, ফ্লাইওভারের তেজগাঁও 7 রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত প্রায় 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের 87টি ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বিতীয় দফায় 18টিতে ভোট গ্রহণ হবে আগামী 31শে মার্চ। গত 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর ভোটের জন্য প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটাররাও খুঁজছেন তাদের যোগ্য প্রার্থী। ফারুক আহমদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে 31 মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জেলা সদরের 12টি এবং হাইমচরের 6টিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা সমর্থন আদায়ে ভোটারদের নানাভাবে আকৃষ্ট করছেন। মাইকিং, বাজারে বাজারে ঘুরে কিংবা ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। মাদকমুক্ত সমাজ, এলাকার উন্নয়ন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায়ে এবার ভোটাররা সচেতন। আমরা এরকম একজন চেয়ারম্যান চাই যে এলাকায় বা সমাজে কোনো মাদক দ্রব্য কেউ আনতে না পারে বা কেউ অকারজ না করতে পারে, করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। উন্নয়নমূলক কাজ করবে এবং সৎ, দক্ষ, আমরা তাকেই আমাদের সঠিক ভোট প্রয়োগ করব। যে চেয়ারম্যান নারীদের জন্য কাজ করব, নারী উন্নয়নের কাজ করব, এই ধরনের চেয়ারম্যান আমরা চাই। রাজনৈতিক বিবেচনা আর নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এই ইউনিয়নের 70% ভোটার আমার পক্ষে আছে। যদি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আমার বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আমার সরকার ক্ষমতায় আমি আশা রাখি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করতে পারবো। এদিকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর বিষয়ে সতর্কতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। আচরণবিধি মানার ব্যাপারে খুব কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। যদি কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করে সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। চাঁদপুর সদরের 12টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 45 জন, সাধারণ সদস্য 372, সংরক্ষিত নারী 99 জন। অন্যদিকে হাইমচরের 6টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 22 জন, সাধারণ সদস্য 155 এবং সংরক্ষিত নারী পদে 54 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। দুপুরের সময় আরো থাকছে। দিল্লিতে নারী টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। জাহানারাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বারবার বিকাশের টাকা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো কর্মী জড়িত আছে কিনা তা তদন্ত করবে পুলিশ, একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে ডিএমপিকে একটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। অপরাধ দমনে পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনার উপরও গুরুত্ব দেন তিনি। ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আকরাম হোসেন ডিএমপি কমিশনারকে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনমুখী ও কল্যাণকর কাজে আরও অবদান রাখার কথাও জানান তিনি। বিকাশের টাকা ছিনতাই মেনে নেওয়া যাবে না। সুতরাং এটা কেন হচ্ছে, কারা করতেছে, এটা কি সংঘবদ্ধ দল না কর্মচারীদের যোগসাযোগ হচ্ছে, অ্যাব্রাপ্টলি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা প্রিপ্ল্যান্ড হতে ঢাকা শহর এটা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে তদন্ত করে দেখছি। আমরা আশা করি দ্রুতই এই ঘটনাগুলো যাতে আর না ঘটে সেই ব্যবস্থা আমরা নিতে পারব। পারিবারিক কলহের জেরে ভোলার এক ব্যবসায়ীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি নামের ওই ব্যবসায়ী। রনির মামা জানান, 2 মাস আগে বিয়ে করলেও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার।
গত 20 মার্চ রনিকে শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। প্রথমে তাকে ভোলা জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পেট্রোল দেওয়ার ঘটনায় মামলা করা হলেও আসামিকে পুলিশ আটক করে ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সকালে রনিকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। প্রথম বাসায় যখন গেছে প্রথমে মেয়ে ফ্যাক্টরি বোতল মারছে যে তোরে আগুন দিয়া জ্বালাই দিন, তুই এই ঘটনা ফাঁস করলি কেন? 19 তারিখে মেয়ের বড় ভাই মারছে, ঠিক 20 তারিখে সকাল 9টার সময় আবার রনিরা গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাই দিচ্ছে। আমার বাইকনার যারা এই নৃশংসভাবে হত্যা করছে ওই খুনিদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ মানববন্ধন পালন করা হয়। এতে ভিক্টোরিয়া কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সেনানিবাসের মতো নিরাপদ জায়গায় কিভাবে এ হত্যাকাণ্ড ঘটল তা জানতে চান। সেই সঙ্গে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এর আগে ধর্মপুরে ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে শেষ হয়। পুলিশ খুব দ্রুততার সাথে ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে, আমরা বিষয়টি তদন্তাধীন আছে। আমাদের উপরে আস্থা রাখতে হবে। সাধারণ মানুষ সহ যারা এই বিষয়টা নিয়ে বিক্ষুব্ধ আছে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। নারী বিশ্ব টি-20 আসরের খবর। বি গ্রুপের ম্যাচে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের জন্য এই ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হলেও শেষটা জয় দিয়ে করতে চায় জাহানারা সালমারা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে ভারতের কাছে হার, এরপর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান করেও হার মেনে নিতে হয় বাংলাদেশের নারী দলকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিপক্ষে হারের তিক্ততা পায় লাল সবুজের প্রতিনিধিরা। তাই গ্রুপ বিতে 3 ম্যাচের 3টিতেই হেরে সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা হলেও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় তুলে নিয়ে শেষটা ভালো করতে চাইবে শুকতারা লতারা। 2 ম্যাচের একটিতে জয় আর একটিতে হেরে গ্রুপ বির পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করা পাকিস্তানের জন্য এটি বাঁচা মরা লড়াই। কারণ সেমিফাইনাল উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে পাক নারীদের। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্যই থাকছে কিছু না কিছু। রবি। দিনাজপুরের বিরল উপজেলায় পুনর্ভবা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পাল্টে দিয়েছে এলাকার হাজার হাজার কৃষকের আর্থসামাজিক অবস্থা। মরা পুনর্ভবা নদী ফিরে পেয়েছে যৌবন। ড্যাম চালুর পর সেচের আওতায় এসেছে শত শত হেক্টর জমি, সৃষ্টি হয়েছে মাছ চাষের অভয়ারণ্য। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার 2 নং ফরক্কাবাদ ইউনিয়নের ধন্যসাহার ঘাটে পূর্ণভবা নদীর উপর প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 80 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মাণ শেষ হয় 2015 সালে। বিরল ও কাহারল উপজেলার 4টি ইউনিয়নের হাজার হাজার মানুষ সেচ সুবিধা ছাড়াও পাচ্ছে খাবার পানি। আগে প্রতি একরে সেচ খরচ পড়ত 2600 টাকা, এখন ব্যয় হচ্ছে মাত্র 1200 টাকা। এছাড়া সৃষ্টি হয়েছে মাছ চাষের সুযোগ। স্বল্প ব্যয়ে এবং স্বল্প সময়ে সেচ সুবিধা পেয়ে খুশি কৃষকেরা। এই মৌসুমে আমরা পানি পাইতাম না সেরকম ভালোভাবে, তো এখন রাবার ড্যাম হয় অনেক উপকার হয়েছে। ভুট্টা আবাদ হচ্ছে, আমাদের মনে করি আর সমস্যা হয় না।
ইরি আবাদ আর খুব সুন্দর করতে আসি। এই আবার ড্যাম হওয়াতে প্রায় 100 হেক্টর জমিতে প্রচুর পরিমাণ উৎপন্ন হবে। নদীর উপর ব্রিজ সহ রাবার ড্যাম হওয়ায় যাতায়াতের সুবিধা পেয়ে আনন্দিত শিক্ষার্থীরাও। রাবার ড্যাম হচ্ছে সেজন্য আমাদের অনেক সুবিধা, কারণ আমরা তাড়াতাড়ি স্কুলে যাতায়াত করতে পারি। আমরা আগে নৌকায় যাতায়াত করতাম, এখন রাবার ড্যাম হয়ে আমরা এখন ব্রিজের উপর দিয়ে স্কুলে যাতায়াত করতে পারতেছি। আর পানির স্তর উপরে উঠে আসায় গর্ত করে এখন আর পানির পাম্প বসাতে হয় না। আগে টিউবওয়েলে পানি পাইতাম না, ওই গভীর নলকূপ থেকে পানি বয়ে নিয়ে যেতাম মোটর টোটার থেকে আর কি, এখন সেটা আর করতে হচ্ছে না। চীনের এই প্রযুক্তি এই অঞ্চলে কৃষিক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন, জানালেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার এই শীর্ষ কর্মকর্তা। সর্বমোট 1000 হেক্টরে আমরা সেচ সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দিতে পারবো। 1100 খানা পরিবার যে অতিরিক্ত ধান বা ফসল ফলন করবে সেটার পরিমাণ প্রায় 2000 টনেরও বেশি। দুটি উপজেলার 4টি ইউনিয়নের 22টি গ্রামের 1000 হেক্টর জমিতে কৃষক স্বল্প খরচে সেচ সুবিধা পাচ্ছে, আর খাদ্যশস্য উৎপাদন হচ্ছে 2000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি পয়েন্টে যমুনায় দেখা দিয়েছে ভয়াবহ নাব্য সংকট। এতে জাহাজগুলো ধারণ ক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ি নৌবন্দরে চলাচল করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানিগুলো। তবে নৌপরিবহন মন্ত্রণালয় বলছে দ্রুত ড্রেজিং করে এই সংকট দূর করা হবে। সিরাজগঞ্জ থেকে আরো জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল ও সারের চাহিদার 90% বাঘাবাড়ি অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয় উত্তরের বিভিন্ন জেলায়। স্বাভাবিকভাবে রাসায়নিক সার ও পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা প্রয়োজন, কিন্তু বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত 45 কিলোমিটার নৌপথের 10টি পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। শুরু হয়ে গেছে নৌ চ্যানেলও। এসব চ্যানেলে প্রায় আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বাঘাবাড়ি বন্দরে আনা হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময় লাগছে বেশি। জাহাজ চালকদের দাবি দ্রুত ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনা হোক। নদীপথে পানি কম, জাহাজ ঠেকে যায়, ঠেকে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় জাহাজে ডাকাতি হয়। সরকারিভাবে যদি ড্রেজিং করে দেয় আমাদেরকে, তাহলে নদীটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা চাষ নিয়ে আসতে পারি। উত্তরবঙ্গকে বাঁচাতে চাইলে এই বাঘাবাড়ি পোর্টটাকে প্রথম শ্রেণী উন্নতি করতে হবে। বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হবে বলে জানালেন নৌ মন্ত্রণালয়ের এর শীর্ষ কর্মকর্তা। নাব্যতা সংকটের জন্য কিছুদিন আগে এখানে কিছু ড্রেজিং করা হয়েছে। তো বর্তমানে আমাদের মংলা ঘোষেখালী চ্যানেল, সেই চ্যানেলে আমাদের বেশি ড্রেজার ডেপ্লয় থাকায় আমাদের এখানে একটু ড্রেজিং এর সমস্যা হচ্ছে। আমরা আশা করছি যে সামনেই আমরা এখানে ড্রেজিং করতে পারবো। দেশের উত্তরাঞ্চলে 16 জেলার রাসায়নিক সার, জ্বালানি তেল ও কয়লা নৌপথে আসে এই বাঘাবাড়ি নৌবন্দরে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন এ কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের অধ্যুষিত এলাকার একেবারে কাছাকাছি মেলবেক স্টেশনে, যেখানে বোমা হামলায় নিহত হয়েছে 20 জন, প্রায় আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বেলজিয়াম হচ্ছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার যে সময় ঘটে অনেক বাংলাদেশি তখন বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে। তবে এ পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি বলেই আমরা জানতে পেরেছি। তবে পুরো ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি এখন রয়েছে ব্যাপক আতঙ্কে, উৎকণ্ঠায় তাদের প্রতিদিনের সময় কাটছে। সামনের দিনগুলোতে হয়তো আমাদের কঠিন সময় পার করতে হবে। যেমন যাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যা, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে বিনা কারণে। কারণ এখন প্রতি জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। আমরা অবাধ বিচরণ অনেকটা সংকুচিত হয়ে আসতেছে। সেই জন্য ভবিষ্যৎ দিন নিয়ে আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত। কারণ এই কাজ তো মুসলমানও করতে পারে না, বাঙালি জাতি করতে পারে না, কোন যে মুসলমান সে এই কাজ করতে পারে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজা রানী এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। ব্রাসেলসের মেলবেক স্টেশনের সামনে থেকে শোয়েব কবির, সময় সংবাদ। এদিকে ব্রাসেলসে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এতে স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি সহ নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে মোট 85 লাখ লোকের বসবাস। এই শহরে প্রতি বছর শুধু সাবওয়ে ব্যবহার করে 175 কোটি মানুষ। প্রতিদিন গণপরিবহন ব্যবহার করে প্রায় 30 লাখ লোক। একই সময়ে শুধু ম্যানহাটনে আসা যাওয়া করে 20 লাখ কর্মজীবী। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের পরিবহনই থাকে সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্য। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর তাই নিউ ইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে FBI, ন্যাশনাল রিজার্ভ গার্ড সহ বিভিন্ন বাহিনী। উদ্বিগ্ন নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গণপরিবহন জংশন সহ স্থাপত্য পর্যটন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি 13,000 সদস্য। পুলিশের বিশেষ স্কোয়াড, ভারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হারকিউলিস টিম মাঠে নামিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। যে কোনো শহরের চেয়ে নিরাপদ শহর নিউ ইয়র্ক। তারপরেও জীবন জীবিকার প্রয়োজনে প্রত্যেকেই যেন নিরাপদে ঘরের বাইরে বেরোতে পারে, সেজন্য কাজ করছে নিউ ইয়র্ক পুলিশ। এমন জরুরি সময় বিশেষ স্কোয়াড ও বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে কাজ করছি আমরা। নাগরিক নিরাপত্তায় সর্বত্রই চলছে এসব বিশেষ বাহিনীর তল্লাশি ও সার্বক্ষণিক নজরদারি। নগর সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশি সহ গণপরিবহন ব্যবহারকারীরা। এখানে আমার ওই ইনসিকিউরিটি বলে কিছু নেই, তো আমি খুবই অ্যাসিওর্ড এখানে কি কিছু দুর্ঘটনা টাইপ হবে না। চারদিকে যখন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকে দেখি তখন অনেক নিরাপদ বোধ করি। বাংলাদেশের অরিজিন হিসেবে আমরা চাই যে সবাই যেন সতর্ক থাকি, কোনো ধরনের অঘটন কেউ যদি কোনোভাবে টের পায় আমরা যেন সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ভুল না করি। জনগণের অতন্দ্র প্রহরী হয়ে এভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে নিউ ইয়র্ক ফাইনেস্ট, নিউ ইয়র্কের পুলিশ। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হোম ম্যাচে জর্ডানের বিপক্ষে 4-0 গোলে বিধ্বস্ত হলেও এই ম্যাচে ভালো করতে চায় গঞ্জালো মরেনোর শিষ্যরা। জর্ডানের রাজধানী আম্মানের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আন্তর্জাতিক ম্যাচে একের পর এক ব্যর্থতা, দেশের ফুটবল অঙ্গনে চলমান অস্থিরতা, সব মিলিয়ে দারুণ দুঃসময় পার করছে দেশের ফুটবল। 2018 রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিক ব্যর্থতার বৃত্তে বন্দী লাল সবুজের দল। ম্যাচের আগের দিন 1 ঘন্টার মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলার ফুটবলাররা। এবার জর্ডানের মাটিতে স্বাগতিকদের মোকাবেলা করবে রেজা, জামাল ভুঁইয়ারা, যাদের বিপক্ষে হোম ম্যাচে 1 হালি গোল হজমের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে একরকম বিধ্বস্ত হয়েছে মরেনোর শিষ্যরা। তারপরও এবারের লক্ষ্যটা অবশ্য সেই চিরচেনা ভালো খেলা উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো তাদের। আবুধাবি ইউএতে ম্যাচটা আমাদের অনেক খারাপ হয়েছে, তো আসলে ওই ইউএ টিমটা অনেক ভালো, জর্ডান টিমটা অনেক ভালো টিম। আমরা আমাদের শেষ 12টা করতে চাই, এখানে ভালো একটা কিছু করবো। সবাই দেওয়া যখন আমাদের জন্য সব বেশি, আর আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করব। জর্ডান অনেক শক্তিশালী দল, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, ছেলেদের সেটাই বুঝিয়েছি। আশা করি তারা মাঠে নিজেদের সেরাটা দিলে ভালো ফলাফল সম্ভব। র্যাঙ্কিং এর বিচারেও জর্ডানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা আসলেই বেমানান। মধ্যপ্রাচ্যের দেশটি যেখানে 82 নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান 177-এ। ভয়ের আরো কারণ আছে। প্রতিপক্ষের কোচের নামটি যে হ্যারি রেডন্যাপ, যিনি কিছুদিন আগেই ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ। এর আগে ছিলেন টটেনহামের। তার অধীনে জর্ডান বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়াকেও। তারপরও সতর্ক জর্ডান, কেননা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউপি নির্বাচনে পরিস্থিতি অনুকূলে না থাকায় গুলি করতে বাধ্য হয় বিজিবি, বললেন মহাপরিচালক। আগামীতে সতর্ক থাকার নির্দেশ ইসির। পিরোজপুরে 1200 জনের বিরুদ্ধে মামলা। 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না ব্যাংক জালিয়াতির ঘটনা। নজরদারি বাড়ানোর পাশাপাশি লোকবল নিয়োগে সংস্কার জরুরি, অভিমত সাবেক ব্যাংকারদের। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা।
দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। এবং ব্রাসেলসের সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.tv। সঙ্গে থাকুন সময়।